আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আমাদের এলকিন টপিক নিয়ে কথা বলবো। তো ফার্স্টলি আমরা যদি একটু দেখি এলকিন সম্পর্কে আমরা কিছু বেসিক ইনফরমেশন ট্রাই করি। তো প্রথম কথা হচ্ছে এলকিনে কোন হাইব্রিডাইজেশন হয়, এফসিডো হাইব্রিডাইজেশন, এটা আমরা ফার্স্ট পেপারে পড়েছি এবং তাদের বন্ড অ্যাঙ্গেল কত হয় 120 ডিগ্রি সেটাও পড়েছি। আর তাদের ইয়েটা কীরকম, জিওমেট্রি কীরকম, ট্রাইগোনাল প্ল্যানার, এগুলো আমরা মোটামুটি পড়েছি। আচ্ছা, তো আজকে আমরা প্রথমে দেখবো যে এলকিন কিভাবে প্রিপেয়ার করতে পারি। তো আমরা জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলোই দেখবো, কারণ আমাদের মূল ফোকাস এইচএসসির কনসেপ্টসগুলো ক্লিয়ার করা। তো আমরা পুরো সব কিছু দেখবো না, যেটা আমাদের জাস্ট কনসেপ্ট বিল্ড আপ করতে লাগে ওইগুলোই আমরা জাস্ট দেখবো। সো এলকিন আমরা কীভাবে প্রিপেয়ার করতে পারি, আমরা অ্যালকোহলকে ডিহাইড্রেট করে আমরা প্রিপেয়ার করতে পারি। সো আমরা ডিহাইড্রেশন বোঝার আগে আগে বুঝতে হবে যে ডিহাইড্রেটিং এজেন্ট কে। তো অনেকগুলো আছে, আমরা মূলত এই চ্যাপ্টারে সালফিউরিক অ্যাসিডটাকে ইউজ করব, কারণ আমরা যত সিম্পলি পারা যায় আমরা কভার করতে যাচ্ছি। তো আমরা সালফিউরিক অ্যাসিড ইউজ করবো। সালফিউরিক তো আমরা অনেক কিছুই জানি, সে একটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে ইউজ হয়, সে একটা স্ট্রং অ্যাসিড, প্লাস সে একটা ডিহাইড্রেটিং এজেন্ট। সো আমরা এই জিনিসগুলো একটু মাথায় রাখবো। তো এখন আমরা যদি অ্যালকোহলকে ডিহাইড্রেট করি তাইলে আমরা অ্যালকিন পাবো, এটা আমরা এসএসসিতেও পড়েছি। আচ্ছা, তো অ্যালকোহলকে তাহলে আমরা কিভাবে ডিহাইড্রেট করবো? তো প্রথমে আমরা অ্যালকোহলটাকে আমরা লিখলাম, লেখার পর তাকে স্ট্রাকচারে ভাঙলাম, এই যে এখানে আমরা যেরকম করেছি। তো করার পর এই যে ওয়াটার ডিহাইড্রেট করা মানে কি, ওয়াটারটাকে সরিয়ে ফেলা, কোনো কিছু আগে ডি মানে ডিলেট করে দেয়া। তা ডিহাইড্রেট তার মানে ওয়াটারটাকে ডিলেট করে দেয়, ওয়াটারটাকে আমি সরায় ফেলবো। তাহলে ওয়াটার আমি কীভাবে সরাতে পারি, এই এইচ আর ওইচকে যদি আমি বের করে দিই তাহলে এখানে H2 আকারে সে বের হয়ে যাবে, আর বাকিটা থাকবে এই কম্পাউন্ডটা। তো এখানে একটা হাত খালি হয়ে যাবে, এখানে একটা হাত খালি হয়ে যাবে, ওই দুইটা হাত ফিল আপ করতে আমি কি এর হাত ফিল আপ করতে আমি এখানে বন্ড দিয়ে দিব, আর ওই বন্ড দিলে ওর হাতও ফিল আপ হয়ে যাবে। তো আলটিমেটলি কোন কম্পাউন্ড প্রডিউস হবে, এটা আমার অ্যালকিন কম্পাউন্ড প্রডিউস হলো। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন প্রিপেয়ার করতে পারি। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে এটা আসলে কোন রুলস ফলো করে হয়। এটা হচ্ছে সেইডজেফের রুলস ফলো করে হয়। এই যে আমরা যে কাজটা করলাম এটা অ্যাকচুয়ালি সেইডজেফের রুলস অনুসারে হয়ে থাকে। সো আসলে সেইডজেফের রুলটাকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এটাকে বোঝা ট্রাই করি। তো আমি এটা একটু আগে মুছে ফেলি। তো আমাদের তো এই কম্পাউন্ডটাতে খুব একটা প্রবলেম হয় নাই। তো আমরা যখন এই কম্পাউন্ডটা দেখবো, এরকম কিছু কম্পাউন্ড দেখবো, তখন আমাদের মেইন প্রবলেমটা হবে যখন ওইসটা আমার ঠিক মাঝখানে থাকবে। এখানে প্রবলেম হয় নাই কেন, কারণ এখানে ওইসটা আমার একদম টার্মিনাল বা কোনার মধ্যে ছিল, তাই না, একটা সাইডে ছিল, ডাইন সাইডে ছিল। বাট আমার ওইসটা যদি কোনো একটা কম্পাউন্ডের মাঝখানে থাকে তখন কিন্তু একটা প্রবলেম হয়। সো কী প্রবলেম হবে সেটা আমরা এখন একটু দেখবো। তো সে আমরা এই কম্পাউন্ডটাকে আমরা লেখা ট্রাই করি, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো। তো এখানে CH3 আঁকলাম, এখানে দিলাম CH2, এখানে দিলাম CH2, এখানে দিলাম CH3। এখানে ওরা যেভাবে এঁকেছে আমরা ওই রকমই আঁকা ট্রাই করি, আর উপরে আমরা একটা OH দিয়ে দিলাম। ওকে, তো এটা একটা অ্যালকোহল, যেহেতু OH গ্রুপ আছে, OH ফাংশনাল গ্রুপ আছে। এখন আমি তাকে ডিহাইড্রেট করতে যাচ্ছি যাতে আমি অ্যালকিন প্রডিউস করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে আমি তাহলে তার ডিহাইড্রেশনটা কিভাবে করব। ওকে, তো আমাদের প্রথমে ফাংশনাল গ্রুপটা, এখানে কে, OH-টা আমাদের ফাংশনাল গ্রুপ। ওকে, তো এই ফাংশনাল গ্রুপ যে কার্বনের সাথে অ্যাটাচড, ওই কার্বনটাকে আমরা কি কার্বন বলি, এটাকে আমরা আলফা কার্বন বলি। এটা তো আমরা কমন সেন্স, এটা আমরা সবাই জানি যে আলফা কার্বন কাকে বলে। আমাদের ফাংশনাল গ্রুপ যে কার্বনটার সাথে অ্যাটাচড ওইটাকে আমরা কি বলি, আলফা কার্বন বলি, তাই না। আর যেহেতু এই কার্বনের সাথে ফাংশনাল গ্রুপ অ্যাটাচড, তাই এটা আমরা আলফা কার্বন বলি, তাই না। আর আলফা কার্বনটা যে কার্বনের সাথে অ্যাটাচড ওই কার্বনকে আমরা বলি বিটা কার্বন। তো আমাদের আলফা কার্বন এটা, এই আলফা কার্বনটা যে যে কার্বনের সাথে অ্যাটাচড ওই কার্বনগুলোকে আমরা বলবো বিটা কার্বন। তাহলে এটাও একটা বিটা কার্বন, এটাও একটা বিটা কার্বন। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন সেইডজেফের রুল আমাদেরকে একদম সিম্পলি আমি যদি বলি, আমাকে এত ফর্মাল ল্যাঙ্গুয়েজ যাওয়া লাগবে না, সিম্পলি আমি যদি বলি সেইডজেফের রুল হচ্ছে যে একটা অ্যালকোহলের মধ্যে যখন আমি একটা অ্যালকোহলকে ডিহাইড্রেট করব, সো ডিহাইড্রেট এটা একটা এলিমিনেশন রিয়াকশন। ওকে, এখন আমার যে বিটা কার্বনের মধ্যে হাইড্রোজেন কম থাকবে, যে বিটা কার্বনে আমার হাইড্রোজেন কম থাকবে, ওই বিটা কার্বন থেকে আমার হাইড্রোজেন বের হবে। তাহলে এখানে আমার বিটা কার্বন দুইটা, একটা CH3 বিটা কার্বন, একটা CH2, তাই না। তো এই দুইটার মধ্যে এটার ক্ষেত্রে কিন্তু আমার কার্বন নাম্বারটা কম। তাহলে আমি যখন এখান থেকে H-কে বের করব ওয়াটার ফর্ম করার জন্য OH-এর সাথে, তখন আমি এইখান থেকে H নিব না এখান থেকে H নিব। প্রশ্ন হচ্ছে এখান থেকে নিব কেন, কারণ সেইজেফের রুল বলে আমার এই দুইটা বিটা কার্বনের মধ্যে যে বিটা কার্বনে হাইড্রোজেন কম, যে বিটা কার্বনে আমার হাইড্রোজেন নাম্বার কম, ওই বিটা কার্বন থেকে আমার হাইড্রোজেনটা বের হবে। তাহলে এখান থেকে একটা H বের হবে, বের হওয়ার OH মিলবে, মিলে তারা আলটিমেটলি ওয়াটার ফর্ম করবে। এই যে এই কথাটা এখানে বলছে, এখান থেকে H বের হবে, এখান থেকে একটা OH বের হবে, এই OH আর এখান থেকে একটা H বের হয়ে আলটিমেটলি ওয়াটার ফর্ম করলো। আর এখানে হাত ফিল আপ হয়ে গেল, খালি হয়ে গেল, ওই হাতটা ফিল আপ করতে আমরা মাঝখানে ডাবল বন্ড এখানে দিয়ে দিলাম, এই যেখানে আমরা খুব সুন্দর দিছি। তো আশা করি আমরা এই জিনিসটা খুব সহজেই বুঝতে পেরেছি। ওকে, এটা আমরা দেখলাম অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকিন বানাতে পারি। এখন আমরা যদি ডাইহেলো অ্যালকেন থেকে অ্যালকিন বানাতে চাই,
তো মেইনলি ডাইহ্যালো অ্যালকেন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ভিসিনাল, একটা হচ্ছে জেমিনাল। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু বোঝার জন্য বুঝতে হবে আমাদেরকে। তো ভিসিনাল ডাইহ্যালো অ্যালকেন কোনটা, যেখানে এটা মনে রাখার টেকনিক হচ্ছে আমার ভিন্ন কার্বনে হ্যালোজেন অ্যাটাচ থাকবে, ভিন্ন কার্বনে। তো সে এইটার ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি এই যে আমাদের যে হ্যালোজেন গ্রুপ অ্যাটাচ থাকবে, প্রথম কথা ডাই হ্যালো অ্যালকেন, তার মানে দুইটা হ্যালোজেন অ্যাটাচ থাকবে অ্যালকেইনের মধ্যে। তো এটা একটা অ্যালকেইন, কারণ এখানে কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড সবগুলো সিঙ্গেল। এবং ভিসিনালে কি হবে, ভিন্ন কার্বনে, এই যে এই কার্বন এই কার্বন দুইটা ভিন্ন কার্বনে আমার দুইটা হ্যালোজেন অ্যাটাচ আছে। এক্স দিয়ে আমরা বুঝছি হচ্ছে যে কোনো হ্যালোজেন, এটা ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন যে কোনো কিছু হতে পারে, মানে হ্যালোজেনের একটা জেনারেলাইজ ফর্ম লিখলাম। ওকে। আর জেমিনাল মানে কি, জেমিনাল মানে হচ্ছে কি একই কার্বনের মধ্যে, যেমন এই যে এটাও একটা অ্যালকেইন, অ্যালকেইনের সেম কার্বনের মধ্যে আমার দুই সাইডে দুইটা হ্যালোজেন অ্যাটাচড, এটা হচ্ছে জেমিনাল। আর ভিসিনালে ভিন্ন কার্বনে অ্যাটাচ থাকবে। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পারছি। ঠিক আছে, তো হ্যাঁ, এখান থেকেও অ্যালকিন প্রডিউস করা যায়, তবে এটা আপাতত আমাদের না জানলেও হবে অ্যাকচুয়ালি। ভিসিনাল ডাইহ্যালো অ্যালকিন, এটা আপাতত না জানলেও আমাদের হবে। ঠিক আছে, জাস্ট আমরা এই ভিসিনাল আর জেমিনালের এই সংকেতটা জানলেই হবে। ওকে, এখন অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে আমরা অ্যালকিন প্রডিউস করবো ওইটা আমাদের একটু জানাটা গুরুত্বপূর্ণ। সো অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা, এটা আমরা সবাই পড়েছি যে অ্যালকাইল হ্যালাইডকে আমি যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিকটা দিয়ে রিয়েকশন দিই, তাহলে আমরা পাবো হচ্ছে কি অ্যালকিন। আর হাওয়ার আমি যদি এখানে অ্যাকুয়াস দিয়ে দিই, অ্যালকোহলিকের জায়গায় আমি জাস্ট অ্যাকুয়াস দিয়ে দিই, তখন কিন্তু এটা অ্যালকিন হবে না, তখন এটা অ্যালকোহল হবে। তো ওই জিনিসগুলো আমরা ওই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ওইগুলোতে গেলে আরও ভালো বুঝতে পারবো এটা কেন হয় বা কোন কারণে হয়। আপাতত আমরা যাচ্ছি না, জাস্ট এটাই সিম্পলি আমি বললাম যে অ্যালকোহলিক বা কনসেন্ট্রেটেড দিলে আমরা পাবো হচ্ছে গিয়ে অ্যালকিন, আর অ্যাকুয়াস সলিউশন দিলে আমরা পাবো হচ্ছে অ্যালকোহল। এটা আমরা সবাই জানি। ওকে, হোয়াট এভার। তাহলে আমরা কি জানি যে অ্যালকাইল হ্যালাইডের সাথে আমি যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড কনসেন্ট্রেট দিই, তাহলে আমরা একটা অ্যালকিন পেয়ে যাবো, তাই না? এবং কার্বন নাম্বার অলওয়েজ সেম হবে, এখানে কটা, একটা দুইটা তিনটা, এখানেও একটা দুইটা তিনটা। কার্বন নাম্বার কখনো আপ ডাউন এখানে হবে না। তারপরে প্লাস বাই প্রোডাক্ট হিসেবে KX আর H2O প্রডিউস হবে, এগুলো আমরা জানা জিনিস, 9 10 আমরা এগুলো পড়ছি। আর এটা তো পড়লাম যে উইটস রিঅ্যাকশন আমাদের কার্বন নাম্বার বাড়ে আর ডিকার্বনাইজেশনে কার্বন নাম্বার কমে। তো অ্যালকিন থেকে মোটামুটি আমরা এই জিনিসগুলো জানতে পারলেই হলো। তো এইগুলোর ডিটেলস আমি নেক্সটে যখন অ্যালকাইল লাইন নিয়ে কথা বলবো তখন আমি এগুলো আরও ডিটেলসে বলবো, বা যখন আমাদের সিকিউ সলভিং ক্লাস থাকবে তখন এগুলো আরও ভালো করে বলবো আশা করি। ওকে, সো এখন আমরা অ্যালকিনের কেমিক্যাল প্রপার্টিজ নিয়ে একটু দেখার ট্রাই করব। সো ফার্স্টলি সেটা কেমিক্যাল প্রপার্টিজ বোঝার আগে আগে আমাকে অ্যালকিনের স্ট্রাকচারটা একটু দেখতে হবে। তো আমরা প্রথমে একটু অ্যালকিনের স্ট্রাকচারটা ড্র করা ট্রাই করি। এটা আমি একটু মুছে ফেলি। আচ্ছা, তো অ্যালকিনে কি হয়, অ্যালকিনে দুইটা কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকে, আর আমি জাস্ট এই হাতটা এরকম ফাঁকা রাখলাম, আমি জাস্ট একটা জেনারেলাইজ ফর্ম লিখলাম আর কি। সো আমরা নর্মালি অ্যালকেইনে তো আমরা শুধু একটা সিঙ্গেল বন্ড দেখতাম, তাই না? তো এখানে শুধু আবার একটা যে সিগমা বন্ড থাকতো, কিন্তু আমার অ্যালকিনের মধ্যে কিন্তু একটা সিগমা বন্ড আছে, পাশাপাশি তার একটা পাই বন্ড আছে। সুতরাং অ্যালকিনে কিন্তু ইলেকট্রন ডেন্সিটিটা একটু বেশি, কারণ এখানে দুইটা বন্ড আছে। তাহলে এখানে আমরা বুঝতেই পারছি যে অ্যালকিনের মধ্যে ইলেকট্রন ডেন্সিটিটা বেশি। তাহলে এখানে আমি যদি অ্যালকিনকে কারোর সাথে রিয়েক্ট করি, তাহলে এখানে কে এসে অ্যাটাক করবে? এমন একজন স্পিসিস এসে অ্যাটাক করবে যে ইলেকট্রনকে খুব বেশি ভালোবাসে। আর ইলেকট্রনকে যে ভালোবাসে তাকে আমরা বলি ইলেকট্রোফাইল, কারণ কোনো কিছু শেষে ফাইল যুক্ত থাকা মানেই হচ্ছে সে ওইটাকে ভালোবাসে। তো ইলেকট্রোফাইল তার মানে যে ইলেকট্রনকে ভালোবাসে সেই ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রনকে কে ভালোবাসে? যে পজিটিভ সে ভালোবাসে। সুতরাং আমরা বুঝতেই পারছি যে অ্যালকিনের মধ্যে এমন একজন এসে অ্যাড হবে, যুক্ত হবে যে ইলেকট্রনকে ভালোবাসে, তার মানে কনফার্ম অ্যালকিনের মধ্যে ইলেকট্রোফাইল এসে যুক্ত হবে। এজন্য আমরা অ্যালকিনের ক্যারেক্টারিস্টিক রিঅ্যাকশন হিসেবে বলি ইলেকট্রোফিলিক এডিশন। তো আশা করি আমরা এই কথাটা বুঝতে পারছি। ওকে, তো এখন আমরা এখান থেকে একটু দেখি যে এখানে আলফা ইলেকট্রন থাকাতে ইলেকট্রন ডেন্সিটি বেশি, তাই এখানে ইলেকট্রন লাভিং কেউ এসে অ্যাটাক করবে, যাতে ইজিলি সে যুক্ত হতে চাবে, মানে অ্যাটাক করে যুক্ত হতে চাবে ইলেকট্রন লাভিং কেউ এসে, মানে যে ইলেকট্রনকে ভালোবাসে। দ্যাট ইজ ওয়াই অ্যালকিনে ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন হয়ে থাকে। তো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখা ট্রাই করি। যেমন আমরা প্রথমে যদি আমরা দেখি যে অ্যালকিনের এডিশন রিঅ্যাকশন উইথ হাইড্রোজেন, তো এখানে আসলে কি হয়, এখানে এই যে হাইড্রোজেন আছে, H+ আছে, এখান থেকে দুইটা H+ এখানে যুক্ত হচ্ছে। এই যে এটা বন্ডটা ভেঙে যেহেতু এখানে অ্যাটাক করবে শেষে, কারণ সে কি প্লাস, প্লাস মানে কি ইলেকট্রোফাইল সে, কারণ সে ইলেকট্রনকে ভালোবাসে। প্লাস যতগুলো প্লাস আছে সবাই তো ইলেকট্রোফাইল, কারণ সবাই ইলেকট্রনকে ভালোবাসে, তাই সে এসে অ্যাটাক করবে এখানে। অ্যাটাক করে কি করবে, এখানে একটা যুক্ত হবে, এখানে একটা যুক্ত হবে। সুতরাং এখান থেকে আমরা বুঝতেই পারলাম যে এটা ইলেকট্রোফিলিক এডিশন দিবে। আচ্ছা, সেম কাজ X2O করবে। আর এইটা এখন আমরা বুঝা ট্রাই করবো যে এখানে আসলে কি হচ্ছে। ওকে,
এখন আমরা দুইটা ধরনের রিয়াকশন দেবো। এইচএক্স এর সাথে আমাদের দুই ধরনের রিয়াকশন হয়, একটা হচ্ছে সিমেট্রিক অ্যালকিনের সাথে, একটা হচ্ছে আনসিমেট্রিক অ্যালকিনের সাথে। তো সিমেট্রিক অ্যালকিন কি আর আনসিমেট্রিক অ্যালকিন কি সেটা আগে আমরা বোঝার ট্রাই করি। এটা আমরা জাস্ট দুইটা জিনিস দেখলে আমরা ইজিলি বুঝতে পারবো জিনিসটা আসলে কি। ওকে, সো আমি এটা মুছেই ফেলি আর আমি ভালো করে দেখাচ্ছি এটা কি আসলে। ওকে, সো সে ফর এক্সাম্পল আমি ওইটা দিয়ে বুঝানোর ট্রাই করি। দুইটা অ্যালকিন আমি ড্র করলাম। এটা হচ্ছে একটা অ্যালকিন CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে আমার এক ধরনের অ্যালকিন। আর একটা হিসেবে আমি এইটা নিলাম যে CH3 CH ডাবল বন্ড CH2। আমি এই দুইটা অ্যালকিনকে নিলাম জাস্ট এইটা বোঝানোর জন্য যে একটা অ্যালকিন সিমেট্রিক না আনসিমেট্রিক এটা আমরা কিভাবে ডিটারমাইন করব। সো এটা ডিটারমাইন করার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে আমরা আমাদের যে অ্যালকিনের ডাবল বন্ড আছে, ডাবল বন্ডে আমরা একটা পারপেন্ডিকুলার লাইন কল্পনা করব, ডট 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 দিয়ে একটা পারপেন্ডিকুলার লাইন চিন্তা করব। জাস্ট আমাদের ডাবল বন্ডটাতে, অ্যালকিনের ডাবল বন্ডটাতে আমরা একটা পারপেন্ডিকুলার লাইন চিন্তা করব। এখন এই পারপেন্ডিকুলার লাইনের বামে যে অংশটা এটাকে আমরা বলবো লেফট হ্যান্ড সাইড, আর ডাইনের অংশটাকে বলবো রাইট হ্যান্ড সাইড। ওকে, তো আমাদের পারপেন্ডিকুলার লাইনের বা নর্মাল লাইনের লেফট হ্যান্ড সাইডে কয়টা কার্বন আছে? একটা কার্বন। ওকে, লিখলাম একটা কার্বন। রাইট হ্যান্ড সাইডে কয়টা কার্বন আছে? একটা কার্বন। আমাদের LHS আর RHS যদি সেম হয় তাহলে আমার এই অ্যালকিনটা সিমেট্রিক অ্যালকিন। সব থেকে ইজি ওয়ে হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের সিমেট্রিক অ্যালকিন। আর আমাদের লেফট হ্যান্ড সাইড, যেমন এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে কয়টা কার্বন আছে? দুইটা কার্বন আছে, এই যে একটা কার্বন আর দুইটা কার্বন। কিন্তু রাইট হ্যান্ড সাইডে আমার কয়টা কার্বন আছে? একটা কার্বন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি LHS নট ইকুয়াল RHS। তাহলে আমাদের LHS যদি RHS এর সমান না হয়, নট ইকুয়াল হয়, তখন আমরা এটাকে বলবো অ্যাসিমেট্রিক অ্যালকিন বলবো এটাকে, বা আনসিমেট্রিকটাই, আনসিমেট্রিকটাই বেশি বলা হয়, তো আনসিমেট্রিক অ্যালকিন আমরা এটাকে বলবো। তো এইভাবে আমরা খুব সহজে বুঝতে পারবো কোন অ্যালকিনটা আনসিমেট্রিক আর কোনটা সিমেট্রিক। এই কথাগুলো এখানে আমাকে বলছে যে কীভাবে আমরা ডিটেক্ট করবো সিমেট্রিক আনসিমেট্রিক চেনার উপায়। আমরা পারপেন্ডিকুলার লাইন চিন্তা করবো, LHS আর RHS এ দেখবো, যদি সমান হয় তাহলে কি সিমেট্রিক, আর না হলে আনসিমেট্রিক। ওকে, এটা আগে আমরা বুঝে ফেললাম। তা এখন আমরা এই এডিশন উইথ এইচএক্স, এটা খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন। আমরা প্রথমে সিমেট্রিকের জন্য দেখবো আর আনসিমেট্রিকের জন্য দেখবো। ওকে, তো প্রথমে আমরা সিমেট্রিকের জন্য বুঝা ট্রাই করি। আচ্ছা, এটা মুছে ফেলি। ওকে, সো প্রথমে আমরা আনসিমেট্রিকের সাথে রিয়াকশনটা দেখি। তো সিমেট্রিকের সাথে রিয়াকশনটা দেখি। তো সিমেট্রিক অ্যালকিন যদি আমরা এটাকে নেই, CH2 ডাবল বন্ড CH2, তার সাথে আমি প্রথমে HX এর রিয়াকশন দিলাম, সে ফর এক্সাম্পল। ওকে, তো HX কে আমি যদি একটু ভেঙে লিখি তাহলে এইটা হচ্ছে H প্লাস অংশ, এটা হচ্ছে X মাইনাস অংশ। এখন আমরা জানি যে অ্যালকিনের ক্যারেক্টারিস্টিক রিয়াকশন হচ্ছে কি ইলেকট্রোফিলিক এডিশন, মানে ইলেকট্রোফাইল এসে অ্যাটাক করবে। তো এই দুইটার মধ্যে কে ইলেকট্রনকে ভালোবাসে? ভালোবাসে প্লাসটা, তাই না? কারণ মাইনাস তো আর ইলেকট্রনকে ভালোবাসবে না, সেম চার্জ আমরা জানি একটাকে রিপেল করে, তাই না? তো আমাকে অ্যাটাক করবে কি? আমাকে এখানে এইটা এসে অ্যাটাক করবে, এটা তো আমরা বুঝতেই পারছি, তাই না? এটা তো খুব সহজেই আমরা বুঝতে পারছি যে অ্যাটাক করবে কে। ওকে, এখন অ্যাটাক করবে হচ্ছে ও, তাহলে আমার অ্যাটাকটা কোথায় করবে? এই বন্ডের মধ্যে করবে, তাই না? তো আমরা এই বন্ডের দিকে একটা এরো দিয়ে দিলাম, এবং এরো আমরা অলওয়েজ হাই ইলেকট্রন ডেন্সিটি থেকে লো ইলেকট্রন ডেন্সিটি দিয়ে দিব। যদিও অ্যাটাক করবে সে ও, তাই নর্মাল একজন মানুষ ভাবতে পারে যে আমাদের এরোটা এরকম দেওয়া উচিত, বাট অ্যাকচুয়ালি এরকম দিব না। এরো যে যাই অ্যাটাক করুক না কেন এটা আমাদের দেখার বিষয় না। আমরা এরো অলওয়েজ হাই ইলেকট্রন ডেন্সিটি থেকে লো ইলেকট্রন ডেন্সিটির দিকে দিব, এটা মাস্ট। তা হাই ইলেকট্রন ডেন্সিটি এটা, কারণ এখানে ইলেকট্রনে ভরা আর এখানে ইলেকট্রনে ঘাটতি আছে, তাই আমরা হাই থেকে লোয়ের দিকে এরোটা দিব, দিলাম। তো এখন থেকে কি করবে তাইলে? যে আমার এই বন্ডটা সে ভেঙে ফেলবে। তো ভেঙে, এখানে যেহেতু দুইটাই সেম কার্বন, সেম জাতীয়, সেম স্ট্রাকচারে কার্বন, সো যে কোনো একটাতে বসালেই হচ্ছে আমার, যেহেতু যে কোনো একটাতে আমি বসাই দিলাম। তো এইচকে আমি এখানে বসাই দিলাম, আর এখানে আমি এক্সকে বসাই দিলাম। এটা এটা করলেও একই কথা, আর আমি যদি ওইটাও করি একই জিনিসই আসবে আলটিমেটলি। এক্সকে যদি আমি ওই বামেরটাতে বসাই আর এইচকে যদি আমি এটাতে বসাই, আলটিমেটলি আমি যদি আবার সোজা করে এই জিনিসটাকে আবার সোজা করে লিখি, আবার তো আমি ওইটাকেই পাবো, তাই না? তো সিমেট্রিকে আসলে খুব একটা প্রবলেম হয় না, যে এই দুইটা জিনিসকে যে কোনো একটা জায়গায় বসালেই হয়ে যায়, এটাই সিমেট্রিকের সুবিধা। কিন্তু প্রবলেমটা হয় গিয়ে আনসিমেট্রিকের বেলা। আনসিমেট্রিকের বেলা কি প্রবলেম হয় এটা আমরা এখন দেখবো। তো আনসিমেট্রিকের বেলায় যে প্রবলেমটা হয়, আমরা যদি একটা আনসিমেট্রিক অ্যালকিন আঁকা ট্রাই করি, বা CH3 ড্র করা ট্রাই করি, CH ডাবল বন্ড CH2, এটা কিন্তু একটা আনসিমেট্রিকের, কারণ একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলে বাম পাশে দুইটাই কার্বন আর ডান পাশে কিন্তু একটাই কার্বন। এখন আমি যদি এখানের মধ্যে HX এর সাথে রিয়াকশন করাই, তাহলে অ্যাটাক তো করবে SH প্লাস, যেহেতু এটা ইলেকট্রোফাইল, আমার ইলেকট্রোফাইলে সে অ্যাটাক করবে। তো আমরা অবশ্যই ডাবল বন্ডে এসে অ্যাটাক করবে। তো এরোটা আমরা হাই ইলেকট্রন থেকে লো ইলেকট্রনের দিকে দিব। ওকে, ফাইন। এখন প্রশ্ন হচ্ছে আমার যে এই H প্লাসটা আসবে, সে কি
কোন কার্বনটাতে গিয়ে অ্যাটাচ হবে, সে কি এই কার্বনে অ্যাটাচ হবে নাকি এই কার্বনে অ্যাটাচ হবে। এখন কিন্তু দুইটা কার্বন আমার আইডেন্টিক্যাল না, আগে যেরকম দুইটাই CH2 আইডেন্টিক্যাল ছিল, এখন কিন্তু দুইটা আইডেন্টিক্যাল কার্বন না, একটা CH একটা CH2। তাহলে এখানে কিন্তু আমাদের একটা ঝামেলা হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি কোথায় গিয়ে সে অ্যাটাক করবে, তো এই কোথায় গিয়ে সে অ্যাটাক করবে, কোথায় গিয়ে সে বসবে, এটার জন্য আমার দুই ধরনের থিওরি আমার আবিষ্কৃত হলো। একটা হচ্ছে গিয়ে মার্কোনিকভ, একটা হচ্ছে খারাস। অ্যাকচুয়ালি দুইটাই হবে, কিন্তু একটা হবে গিয়ে মেজর প্রোডাক্ট, একটা হবে মাইনর প্রোডাক্ট। তো মার্কোনিকভের অনুসারে একটা মেজর প্রোডাক্ট একটা মাইনর প্রোডাক্ট, আর খারাসের অনুসারে একটা মেজর প্রোডাক্ট একটা মাইনর প্রোডাক্ট। ওইটা আমরা এখন আগে বোঝা ট্রাই করি, ওটা বুঝতে পারলে আমাদের পুরো কনসেপ্টটা এখানে ক্লিয়ার হয়ে যাবে। তাকে আমরা মার্কোনিকভ অনুসারে দেখবো, তারপর আমরা খারাসের অনুসারে দেখবো। খারাসটা আসলে মার্কোনিকভের উল্টাটা, এই জন্য আমরা এটাকে অনেক সময় অ্যান্টি মার্কোনিকভও বলে থাকি। তো আগে আমরা মার্কোনিকভ অনুসারে রিয়েকশনটা বোঝা ট্রাই করি। তো আমি সে ফর এক্সাম্পল ওইটাকে আমি আবার একে বুঝাবো, তাহলে আমাদের ইজিলি এটা বুঝতে পারবো। ওকে, আমি এটা আরেকবার লিখে ফেলি, তাহলে আমাদের একটু বুঝতে ইজি হবে। তো আমার মার্কোনিকভ অনুসারে আগে আমরা বুঝার ট্রাই করি এটাকে। তো আমি একটা আবার আনসিমেট্রিক অ্যালকিনটাকে নিলাম, CH3 CH ডাবল বন্ড CH2, তার সাথে আমরা এটা করবে হচ্ছে HX এসে HX রিয়াকশন দিলাম, এখানে প্লাসটা এসে এটা করবে যেহেতু সে ইলেকট্রোফাইল, আর তার এরোটা হবে হাই ইলেকট্রন ডেন্সিটি থেকে লো ইলেকট্রন ডেন্সিটির দিকে। তো আমরা এখান থেকে এখানে এরোটা দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের মার্কোনিকভ বলে হচ্ছে গিয়ে আমাদের এই ডাবল বন্ডটা যে দুইটা, বি কেয়ারফুল, আমার কিন্তু এই কার্বন নিয়ে কোনো চিন্তা নেই। এই যে এর কিন্তু নিয়ে অনেকে কনফিউজ হয়ে যায় আমাদের। এর তো এখানে দেখার বিষয় না, আমার আমার দেখার বিষয় হচ্ছে ডাবল বন্ড যে কার্বনের সাথে এটা আছে, বাকি যা আসে একদম বামে আমার যা ইচ্ছা তা থাকুক, কোনো সমস্যা নেই, এখানে C100ও থাকুক, সমস্যা তো নেই। আমি জাস্ট এই দুইটা কার্বন নিয়ে চিন্তা করবো, আমার চিন্তা হচ্ছে জাস্ট এই দুইটা নিয়ে, ডাবল বন্ড যে দুইটাতে এটা আছে। ওকে, তো আমি জাস্ট এই দুইটা নিয়ে চিন্তা করবো, চিন্তা করলাম। তাহলে আমার এই ডাবল বন্ড এই দুইটা কার্বনের সাথে অ্যাটাচ। ওকে, H প্লাসে সে এটা করলো। এখন মার্কোনিকভ বলে হচ্ছে আমার তেলা মাথায় তেল দেয়া, অর্থাৎ আমার যে এখানে হাইড্রোজেন অলরেডি বেশি আছে আবার গিয়ে ওইখানে সে যুক্ত হবে। তার মানে তেলা মাথায় তেল দেয়া, আমার অলরেডি তেল আছে মাথায়, আমি আবার তেল দিব। তার মানে এই দুইটার মাঝে আমার এখানের মধ্যে হাইড্রোজেন অলরেডি বেশি আছে, আমি আবার জোর করে ঢুকাই দিব। তো আমরা জোর করে ঢুকাই ফেলি। CH3 ডাবল বন্ডটা প্রথমে ভেঙে যাবে, যেহেতু অ্যাটাক করতেছে। এই ডাবল বন্ডটা কি হলো, ভেঙে গেল, প্রথমে সিঙ্গেল বন্ড হয়ে গেল, H2 হয়ে গেল, আর ওই H টা এসে এইখানে গিয়ে যুক্ত হবে। যুক্ত হওয়ার কারণে এটা কি হবে, CH3 হয়ে যাবে। আর বাকি যে X ছিল আমার, ওই Xটা আমার অন্য কার্বনে গিয়ে যুক্ত হয়ে যাবে। তাহলে মার্কোনিকভের অনুসারে এটা হচ্ছে আমার মেজর প্রোডাক্ট, এটা হচ্ছে আমার মেজর প্রোডাক্ট। আর অন্যটা কি হয় না, অন্যটাও হয়, তবে এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। ওইটাও হয়, মানে H টা গিয়ে এখানে যুক্ত হবে আর Xটা গিয়ে এখানে যুক্ত হবে, এটাও হয়, তবে এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। এটা হচ্ছে আমার মাইনর প্রোডাক্ট, এখানে গিয়ে এক্সট্রা, দুইটাই কারেক্ট। কিন্তু মেজর প্রোডাক্ট হচ্ছে আমার এটা। তো আমাকে যদি জাস্ট একটা লিখতে বলে আমি এই মেজরটা লিখবো। লেটস সে আমার এখানে এরো দিয়ে জাস্ট এক্সট্রা একটা বক্স দেওয়া আছে, তখন আমি এখানে মেজর প্রোডাক্টটাই লিখবো, এটাকে আমি লিখবো। আর অ্যাকচুয়ালি যখন আমাকে শুধু সিকিউতে পুরো রিয়েকশন লিখতে বলো, তখন আমি কিন্তু দুইটাই লিখবো, একটাকে দিব মেজর, একটাকে দিব মাইনর। কিছু কিছু বইয়ে 90% 10% এগুলো দেয়, বাট আমার মতে সেফ অপশন হচ্ছে মেজর আর মাইনর লেখা, এটা লেখাটা মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকচুয়ালি, পার্সেন্টেজে না যাওয়া। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মার্কোনিকভের রুল। আর খারাসের রুলটা কি বলে, মার্কোনিকভ আর খারাস, তাহলে প্রশ্ন হচ্ছে আমি মার্কোনিকভ কোনটা খারাস কোনটা কিভাবে বুঝবো। এটা বোঝার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে আমার, যখন আমার এরকম রিয়াকশন দিবে, এই দুইটা তো দুইটার বেলায় সেম, তবে এখানে জাস্ট আমাকে দুইটা জিনিস দিয়ে দিবে, আইদার আমাকে এখানে হাইড্রোজেন পারক্সাইড দিয়ে দিবে অথবা অর্গানিক পারক্সাইড, যে কোনো একটা দিয়ে দিতে পারে। এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন পারক্সাইড H2O2 রিয়াকশনে যদি এটা দেয়, অথবা আমার R+R, আমি যদি এই দুইটা জিনিস দেখে ফেলি রিয়াকশনে, কনফার্ম এটা হচ্ছে আমার খারাস বা অ্যান্টি মার্কোনিকভ, এখানে মার্কোনিকভ হবেই না। এই দুইটা জিনিস দেখা মাত্রই আমি বলে দিতে পারি এখানে আমার খারাস অনুসারে মেকানিজমটা হয়। তাহলে খারাস কি বলছে, খারাস বলছে ঠিক উল্টা, মার্কোনিকভ যা বলছে ঠিক তার উল্টা। মার্কোনিকভ বলছে তেলা মাথায় তেল দিলে আমি মেজর প্রোডাক্ট পাবো না, খারাস বলল উল্টাটা, তেলা মাথায় তেল দিলে আমি মাইনর প্রোডাক্ট পাবো। তাহলে খারাস অনুসারে আমার ওইটা হচ্ছে মাইনর প্রোডাক্ট আর ওইটা হচ্ছে মেজর প্রোডাক্ট। তো আমি যদি মার্কোনিকভেরটা আগে লিখে ফেলি, মার্কোনিকভে কি বলছিল যে তেলা মাথায় তেল দিবে, তো এটা হয়ে যাবে CH3 আর এটা হয়ে যাবে X। তো খারাস অনুসারে এটা হচ্ছে আমার মাইনর প্রোডাক্ট উল্টাটা, আর ওইটা হচ্ছে আমার মেজর প্রোডাক্ট। এটা হচ্ছে আমাদের মেজর প্রোডাক্ট। এই হচ্ছে মূলত মার্কোনিকভ আর খারাস অনুসারে এডিশন। মেইনলি আমরা মার্কোনিকভ আর খারাস ইউজ করি হচ্ছে গিয়ে আনসিমেট্রিক অ্যালকিনের জন্য, কারণ সিমেট্রিকে তো আমরা দেখলাম যে সিমেট্রিক অ্যালকিনগুলোতে আসলে প্রবলেম হয় না, যে কোনো একটাতে অ্যাড করলে আসলে আলটিমেটলি সমান জিনিসই পাওয়া যায়। কিন্তু আনসিমেট্রিকে গিয়ে একটু প্রবলেম হয়, কারণ এখানে যে ডাবল বন্ডের যে দুটো কার্বনের সাথে এটা আছে, ওই দুটো কার্বন কিন্তু আইডেন্টিক্যাল না। সো ওইখানে গিয়ে একটু প্রবলেমের ক্রিয়েশন হয়। তো এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর আমরা দেখবো ওজোনোলাইসিস। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট রিয়াকশন, ওজোনোলাইসিসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ।
এটা আমরা একটু বোঝা ট্রাই করব। তো আমরা এটা একটু করি। সে ফর এক্সাম্পল আমরা একটা অ্যালকিন নিলাম, ওই অ্যালকিন নিয়ে আমরা করা ট্রাই করব। আচ্ছা, ওকে। সো আমরা সে ফর এক্সাম্পল এই কম্পাউন্ডটাকে নিলাম, আর সিএইচ ডাবল বন্ড সিএইচ টু, এই অ্যালকিনটাকে নিলাম আমরা ফর এক্সাম্পল, এটাকে আমরা নিলাম আর সিএইচ ডাবল বন্ড সিএইচ টু। তো তার সাথে আমরা কি যোগ করব? ওজোন যোগ করব, যেহেতু ওজোনোলাইসিস, ওজোনোলাইসিস মানে ওজোনকে ইউজ করে আমি লাইসিস করব, ভাঙবো, তাই না? এটা আমাদের মূল। তো এখানে অলওয়েজ আমি যখন অ্যালকিনের সাথে যোগ করব, আমার এখানে ক্যাটালিস্ট হিসেবে দিব কার্বন টেট্রাক্লোরাইড CCl4 কে দিব, এটা মাস্ট। তো এখানে আসলে কি কাহিনী ঘটবে? প্রথম কাহিনী হচ্ছে আমার এই ডাবল বন্ডটা ভেঙে যাবে। তো আমার ডাবল বন্ডটা প্রথমে কি করবে? ভেঙে যাবে। আমি এখানে একটু বড় করে লিখি, প্রথমে সিএইচ, আমার ডাবল বন্ডটা ভেঙে যাবে, ভেঙে গেল। ভেঙে কি করবে? সে একটা ঘর বাড়ির স্ট্রাকচার বানাবে, মানে এখানে তিনটা অক্সিজেন না, সে ঘরের মতো একটা স্ট্রাকচার বানাবে। প্রথমে একটা অক্সিজেন দিয়ে সে বাড়ির ছাদ দিবে, ওকে, বাড়ির ছাদ দিল। তারপর আরেকটা অক্সিজেন দ্বারা সে এখানে একটা মাটির বেস দিবে, এখানে একটা অক্সিজেন দ্বারা বেস দিবে, এরকম একটা ঘর বাড়ি, বাড়ির মতো একটা স্ট্রাকচার বানাবে। এই জন্য এটাকে বলা হয় ঘর বাড়ি স্ট্রাকচার। এই কাহিনীটা সে প্রথমে করবে। তারপর কি করবে? তারপর যে কাজটা করবে সে, এই কম্পাউন্ডটাকে আমি বলবো ওজোনাইড কম্পাউন্ড। এই যে ঘর বাড়ি স্ট্রাকচার, এটাকে আমি বলবো ওজোনাইড কম্পাউন্ড। তারপর ওই ওজোনাইড কম্পাউন্ডের সাথে জিঙ্ক আর ওয়াটার অ্যাড করবো আমি। তো ওজোনাইড কম্পাউন্ডটা আমি আবার লিখি এখানে নেক্সট পেজের মধ্যে। তো এই ওজোনাইড কম্পাউন্ডের সাথে আমি আবার অ্যাড করবো হচ্ছে জিঙ্ক আর ওয়াটারকে। জিঙ্ক এবং ওয়াটারকে আমি অ্যাড করবো। তো জিঙ্ক এবং ওয়াটারকে অ্যাড করলে কি হবে? যে উপরের যে অক্সিজেন আছে, আমার বাড়ির ছাদ যেটা আছে, ওই বাড়ির ছাদটা ভেঙে যাবে, ভেঙে ওই জিঙ্ক নিয়ে নিবে, নিয়ে সে বানায় ফেলবে একটা জিঙ্ক অক্সাইড। সে বানাবে জিঙ্ক অক্সাইড। আর ওই দুইটা কম্পাউন্ড আমার আলাদা হয়ে যাবে। এই যে মাঝখানে ডাবল বন্ডটা ভেঙে যাবে, মাঝখানে বন্ডটা ভেঙে এই দুটো কম্পাউন্ড আমার আলাদা হয়ে যাবে। তাহলে আলাদা হয়ে কি কি বানাবে? একটা আর সিএইচও বানাবে, একটা বানাবে সে আর সিএইচও, যেটা আমরা অ্যালডিহাইড কম্পাউন্ড পেয়ে গেলাম, প্লাস এখান থেকে CH2O, এটাকে আমি সিম্পলি লিখতে পারি HCHO, এক কথাই তো HCHO লিখতে পারি। তাহলে আমি দুইটা অ্যালডিহাইড কম্পাউন্ড পেয়ে গেলাম এখান থেকে। সো এই প্রসেসটা অ্যাপ্লাই করে আমার এখানে ওজোনোলাইসিসটা করতে হবে অ্যালকাইনের ক্ষেত্রে। তো এটাও লাস্টে আমরা এভাবে ভেঙে ওরা যেরকম করছে এরকম। তো এটা যে কোনো অ্যালকিনের ক্ষেত্রে বলে জাস্ট আমি জাস্ট দেখবো ডাবল বন্ডটার দিকে, ডাবল বন্ড যেখান থাকবে ওইটা ভেঙে যাবে, ভেঙে এখানে একটা ঘর বাড়ির স্ট্রাকচারের মতো হবে। এই বন্ডটা ভেঙে, জাস্ট ডাবল বন্ডটা ভেঙে এখানে একটা ভেঙে যাবে, ভেঙে এখানে একটা ও হবে, ওই কার্বনে একটা এই, এখানে একটা ও, এখানে একটা ও, এরকম যেখানে ডাবল বন্ড থাকবে ওই কার্বন, দুইটা কার্বনের মধ্যে কিন্তু ঘর বাই স্ট্রাকচার হবে। অন্য কোনো কিছু নিয়ে আমাকে দেখতেই হবে না, জাস্ট যে দুইটা কার্বনে আমার ডাবল বন্ড ওদেরকে নিয়ে আমার চিন্তা করতে হবে এই জায়গাতে। তো আশা করি আমরা এটা খুব সহজেই বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে। সো এখানে একটা বিষয় হচ্ছে এই যে আমার লাস্টে যে এইটা ভেঙে গেল না, ভাঙার পর তো এখানে একটা ডাবল বন্ড হবে, কারণ এটা ভাঙার পর অক্সিজেনের দুইটা হাত লাগবে না। এটা যখন লাস্টে ভেঙে লাস্টে তো এই দুইটা আলাদা হয়ে গেল না। তো এটা এটা ভেঙে গেল, ভেঙে যাওয়ার পর এখানে কিন্তু একটা বন্ড ক্রিয়েট হবে, কারণ এর খালি কিন্তু হাত কিন্তু দুইটা লাগবে, আবার ওরও কিন্তু দুইটা হাত লাগবে, এটা আমরা খেয়াল যাতে থাকে আমাদের। তো এখানে আর সিএইচও এরকম হলো আর কি। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। ওকে, এখন তাইলে আমরা রিভার্সে কীভাবে লিখতে পারি? সে ফর এক্সাম্পল আমাকে দুইটা, এটা কিন্তু আমরা রিভার্সে লিখতে পারবো। সে ফর এক্সাম্পল আমাকে দুইটা কার্বনিল কম্পাউন্ড দিয়ে দিল, বললো এই দুইটা কার্বনিল কম্পাউন্ড যে প্রডিউস হয়েছে, কোন কম্পাউন্ডকে ওজোনোলাইসিস করার পরে এটা প্রডিউস হয়েছে, কিন্তু রিভার্স প্রশ্ন অনেক সময় করে। তো এটাও কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি। আমরা কি করব? আগে দুইটা কার্বনিল কম্পাউন্ডকে আমরা এরকম লিখবো, একটা হচ্ছে আমাদের আর সিএইচও, একটা হচ্ছে HCHO, তাই না? ওকে, লিখে ফেললাম। আমরা যে কাজটা করবো, স্ট্রাকচারাল ফর্মুলা লিখবো, আমরা এই স্ট্রাকচারটা ফলো করবো। প্রথমে এখানে সি দিব, আর ডাবল বন্ডও আমরা কম্পাউন্ডটাকে একটু এরকম ঘুরায়, মানে একটু শুয়ায় লিখবো আর কি, শুয়ায় লিখলে আমাদের একটু সুবিধা হবে। আচ্ছা, এখানে আমরা এভাবে কম্পাউন্ডটাকে লিখবো, আর ওই কম্পাউন্ডের ডাবল বন্ড ওটাকে আমি একটু ওই পাশে এরকম শুয়ায় লিখবো, ডাবল বন্ড ওগুলোকে পাশাপাশি রাখবো। আর এটা হবে সি, এটা হবে, এখানে দিয়ে দিলাম একটা H, এখানে দিয়ে দিলাম H। তো এখন আমি যদি এই দুইটা ওকে মিলায় ফেলি, এই দুইটা ওকে আমি যদি বক্স করে ফেলি, এই দুইটা ওকে আমি যদি এখানে বক্স করে ফেলি, তাহলে আমরা আমাদের রিকোয়ার্ড কম্পাউন্ডটা পেয়ে যাবো। আমি যদি এই দুইটা ওকে বক্স করে বের করে দিই, বক্স করে বের করে দিলাম, তো বক্স করে আমি যদি বের করে দিই, তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি? আমি যদি বক্স করে বের করে দিই, তাহলে আমার থাকছে কি আলটিমেটলি? এই পাশ থেকে থাকছে হচ্ছে আমার আর, এখানে থাকছে সি, এখানে থাকছে H, আর ওই ডাবল বন্ডটা ওই কার্বনের সাথে গিয়ে লেগে যাবে। তাহলে এই কার্বন বন্ড, ডাবল বন্ডটা এই কার্বনের সাথে লেগে গেল, আর এইটার H তো ছিলই, এটার H আর এটার H তো ছিলই। পরে আমি এই কম্পাউন্ডটাকে আমি সিম্পলিফাই করে কি লিখতে পারি? আর সিএইচ, এখানে লেখা যায় আর সিএইচ, এখানে ডাবল বন্ড লিখে ফেললাম, আর এই যে CH2, এই যে
আলটিমেটলি আমরা কিন্তু আমাদের এই প্রথম কম্পাউন্ডটা পেয়ে গেলাম, আমাদের মাদার কম্পাউন্ড, যে কম্পাউন্ড থেকে আমরা ওজোনালাইসিসটা করছিলাম। সো আমাদের এমসিকিউতে এই ট্রিকটা কিন্তু খুবই এফেক্টিভ। আমাদের দুইটা কার্বনিল কম্পাউন্ড দিয়ে দিল, আর দিয়ে বললো যেটা কোন এলকিন থেকে প্রডিউস হয়েছিল। তো এটা আমরা জাস্ট এভাবে এদেরকে একটু শুয়ায় লিখলেই কিন্তু লাস্টে ওটাকে বের করে দিলে আলটিমেটলি আমরা আমাদের মেইন কম্পাউন্ড এলকিনটাকে কিন্তু পেয়ে যাচ্ছি। সো এটা খুবই এফেক্টিভ মেথড এটা বের করার জন্য। আচ্ছা, তো এলকিনকে আমরা আনস্যাচুরেশন টেস্ট এটা আমরা পড়ছি, যে এলকিনকে আইডেন্টিফিকেশন আমরা দুইটা টেস্ট, এটা এসএসসিতেও পড়ছি আমরা, যে প্রথমে এলকিনের সাথে আমরা ব্রোমিন যোগ করতাম রেড কালারে, যদি আমরা এটা কালারলেস পাইতাম তাহলে কি কালারলেস পাইলে আমরা এটা বলতাম যে এটা হচ্ছে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। এটাই তো আনস্যাচুরেশন টেস্ট ছিল, যে যদি ব্রোমিনের সাথে রিয়াকশন দেয় আমরা রিয়াকশন শেষে কোনো কালার পাবো না। আর যদি রিয়াকশন রেড কালারই ফিরে পাইতাম, যেমন এলকেনের সাথে আমি ব্রোমিনেট করলে কিন্তু সে রেড কালার, যে রেড কালারই দিত, তার মানে এটা এখান থেকে বুঝতে পারতাম আমরা যে এটা কোনো রিয়াকশনই দেয় নাই। আর সিমিলারলি একটা টেস্ট ছিল বেয়ার টেস্ট, যেখানে আমরা KMnO4 দিয়ে রিয়াকশন করতাম, এটা পার্পল কালার বা ভায়োলেট কালার ছিল, এখান থেকে আমরা কি করতাম নেশন হাইড্রোজেন আর ওয়াটার যোগ করতাম, নেশন অক্সিজেন আর ওয়াটার যোগ করতাম, আর ইন প্রেজেন্স অফ KMnO4 আর KOH, আর আলটিমেটলি গ্লাইকল কম্পাউন্ড প্রডিউস হতো, এখানে দুইটা ওই যুক্ত হয়ে যেত, আর এটা গ্লাইকল কম্পাউন্ড। তো এটাও কালারলেস হতো, কালারলেস হওয়ার এখান থেকে বুঝতে পারতাম যে এটা আনস্যাচুরেটেড। তো এগুলো আমরা 9-10-এও পড়েছি। তো এই ছিল আমাদের এলকিন পার্টটা, আশা করি আমরা বুঝতে পেরেছি। এখান থেকে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওজোনলাইসটা ভালো করে পারতে হবে, তারপরে যে বার্কনিকফ খারাস, এগুলো কিন্তু খুব ভালো করে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, কারণ এগুলো আমাদের পরবর্তীতে যা পড়বো আমরা এগুলোর বেস বিল্ড আপ করবে। সো মেইনলি আমাদের ওজোনলাইস ভালো করে পড়তে হবে, মার্কনিকফ এবং খারাস এটা কোনোভাবেই মিস করা যাবে না। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।